আগের দিন আমরা দেখেছিলাম স্ট্রেংথ অফ হাইড্রো অ্যাসিড। আজকে আমরা শুরু করব উইথ দ্য স্ট্রেংথ অফ অক্সো অ্যাসিডস। অক্সো অ্যাসিডের স্ট্রেংথ আলোচনা করতে গেলে আগে আমাদের জানতে হবে যে অক্সো অ্যাসিড কোনগুলো। অক্সো অ্যাসিড বলতে আমরা যেগুলোকে বুঝি সেগুলো হচ্ছে যেখানে হাইড্রোজেনের সঙ্গে ডাইরেক্টলি বন্ডেড হয়ে আছে অক্সিজেন এবং তার সঙ্গে অন্য কোনো একটা এলিমেন্টের বন্ড রয়েছে। সো HOX এই ধরনের মলিকুলগুলোকে আমরা জেনারেলি অক্সো অ্যাসিড বলে কনসিডার করি। এখন যেহেতু এখানে হাইড্রো অ্যাসিডের মতো হাইড্রোজেনের সঙ্গে অন্য একটা এলিমেন্টের বন্ড নেই, সব ক্ষেত্রেই অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন বন্ডেড হয়ে আছে। সো অবভিয়াসলি এখানে হাইড্রোজেন অক্সিজেন বন্ড স্ট্রেংথ সব ক্ষেত্রেই সমান। ফলত আগের ক্ষেত্রে আমরা যেমন দেখেছিলাম যে হাইড্রোজেনের সঙ্গে যে এলিমেন্ট তার সঙ্গে হাইড্রোজেনের বন্ড স্ট্রেংথের ওপর সেই অ্যাসিডের অ্যাসিডিটি ডিপেন্ডেন্ট, এক্ষেত্রে ব্যাপারটা কিন্তু তা হচ্ছে না, যেহেতু প্রত্যেক ক্ষেত্রেই যে বন্ডটা ডিসোসিয়েট করছে দ্যাট ইজ আ অক্সিজেন হাইড্রোজেন বন্ড। সো ফলত এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অ্যাসিডিটি ইজ ডিপেন্ডেন্ট অন দ্য ইলেকট্রোনেগেটিভিটি অফ এক্স। এক্স যত বেশি ইলেকট্রোনেগেটিভ হবে তত OX বন্ডের বন্ডেড পেয়ার অফ ইলেকট্রন সেটা সে নিজের দিকে টানার চেষ্টা করবে। ফলত অক্সিজেনের উপর একটা ডেল্টা পজিটিভ চার্জ ক্রিয়েট হবে এবং অক্সিজেনের উপর যত ডেল্টা পজিটিভ চার্জ ক্রিয়েট হবে সে চেষ্টা করবে তত হাইড্রোজেন অক্সিজেন বন্ডের বন্ডেড পেয়ার অফ ইলেকট্রন নিজের দিকে টেনে আনতে, এবং ফলত H প্লাস বা প্রোটন ডিসোসিয়েশন বিকাম ইজিয়ার। সো এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো যে HOX এই টাইপের অক্সো অ্যাসিডের অ্যাসিড স্ট্রেংথ এন্টায়ারলি ডিপেন্ডেন্ট অন দ্য ইলেকট্রোনেগেটিভিটি অফ এক্স। সো এই আইডিয়াটা নিয়ে আমরা যেটা বলতে পারি তাহলে এমন HOCl, HOBr এবং HOI এদের যদি আমরা অ্যাসিড স্ট্রেংথ কম্পেয়ার করি তাহলে আমরা বলতে পারি যে HOCl ইজ স্ট্রঙ্গার অ্যাসিড দেন HOBr, ইজ স্ট্রঙ্গার অ্যাসিড দেন HOI। তার কারণ আমরা জানি ইলেকট্রোনেগেটিভিটি রেসপেক্টে ক্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন ব্রোমিন, হুইচ ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন আয়োডিন। তবে এক্ষেত্রে অক্সো অ্যাসিডের ক্ষেত্রে অ্যাসিড স্ট্রেংথ কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সেটা কিন্তু এই এক্স তার অক্সিডেশন স্টেট বা স্ট্রাকচার অফ দ্য অ্যাসিড তার উপরও ডিপেন্ড করে। আমরা দু একটা উদাহরণ দেখে নিই। Let us compare the acid strength of HOCl, HOCl2, HClO3, HOCl, HClO2, HClO3 and HClO4। আচ্ছা, এখানে আমরা যদি এদের স্ট্রাকচারটা এঁকে ফেলি তাহলে স্ট্রাকচারটা হচ্ছে এইরকম। দিস ইজ HOCl, HClO2, HClO3 and HClO4। এখন তাহলে স্ট্রাকচার থেকে আমরা যেটা বুঝতে পারি এখানে দুভাবে এদের অ্যাসিড স্ট্রেংথ ব্যাখ্যা করতে পারি। সেটা হচ্ছে একটা ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যে আমরা যদি ইন টার্মস অফ অক্সিডেশন স্টেট ভাবি তাহলে আমরা দেখবো যে এখানে ক্লোরিনের অক্সিডেশন স্টেট হচ্ছে +1, এখানে +3, এখানে +5 এবং এখানে +7। সো আমরা একদিক থেকে বলতে পারি যে পজিটিভ অক্সিডেশন স্টেট যত ইনক্রিজ করবে তত তার ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। সো তার ফলে ক্লোরিন ইন +7 অক্সিডেশন স্টেট এর ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি, তো তার ফলে এর ক্ষেত্রে অ্যাসিডিটি সবচেয়ে বেশি হবে। আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি, বা উল্টোভাবে আমরা স্ট্রাকচার দিয়ে যেটা ব্যাখ্যা করতে পারি সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরিনের সঙ্গে একটি মাত্র OH গ্রুপ রয়েছে। এখানে ক্লোরিনের সঙ্গে একটি OH গ্রুপ, তার সঙ্গে আরো একটা
কোঅর্ডিনেটেড অক্সিজেন রয়েছে, এখানে দুটো অক্সিজেন রয়েছে, এখানে আরো তিনটে অক্সিজেন রয়েছে। তো তার ফলে এখানে ক্লোরিনের উপর একটা অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি অ্যাক্ট করছে, যেটা আলটিমেটলি প্রোপাগেট করছে টু দিস OH গ্রুপ। এখানে দুটো অক্সিজেন ক্লোরিনের উপর অ্যাট্রাকটিভ ফোর্স দিচ্ছে এবং ক্লোরিনের থেকে ইলেকট্রন ডেন্সিটি সরিয়ে নিচ্ছে, যেটা প্রোপাগেট করছে টু দিস OH গ্রুপ। এখানে তিনটে অক্সিজেন অ্যাটম ক্লোরিনের থেকে ইলেকট্রন ডেন্সিটি সরিয়ে নিচ্ছে, যেটা প্রোপাগেট হচ্ছে টু দিস OH গ্রুপ। ফলত যত এই ধরনের কোঅর্ডিনেটেড অক্সিজেনের সংখ্যা ইনক্রিজ করছে, তত ক্লোরিনের থেকে ইলেকট্রন ডেন্সিটি ক্লোরিনের দিক থেকে সরে যাচ্ছে। ফলত ক্লোরিন এই OH গ্রুপের যে সঙ্গে যে বন্ডটা, সেখান থেকে বন্ডেড পেয়ার অফ ইলেকট্রনটা নিজের দিকে অ্যাট্রাক্ট করার টেন্ডেন্সি বাড়ছে, এবং ফলত যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে ওই OH গ্রুপের আয়োনাইজ করার টেন্ডেন্সি তত বাড়ছে। তো তাহলে এই হিসেবে বলতে গেলে আমরা বলতে পারি যে যেভাবেই আমরা বলি না কেন, ইন টার্মস অফ স্ট্রাকচারাল ফিচার অথবা ইন টার্মস অফ অক্সিডেশন স্টেট, তাহলে আমরা যেটা বলতে পারি যে HClO4 দ্যাট ইজ স্ট্রঙ্গার দেন HClO3, that is stronger than HClO2, which is stronger than HCl. এরপর আমরা একটু কম্পেয়ার করি the acidity of H3PO2, H3PO3 and H3PO4. আচ্ছা, এখানে কিন্তু আমরা যেটা দেখতে পাবো যে আগের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে অক্সিজেনের সংখ্যা যত ইনক্রিজ করেছে তত অ্যাসিডিটি ইনক্রিজ করেছে, কিন্তু এখানে কিন্তু ব্যাপারটা একটু উল্টো। আমরা যদি আগে অর্ডার অফ অ্যাসিডিটিটা আমরা যদি দেখি, তাহলে আমরা দেখব যে H3PO2 is stronger acid than H3PO3 than H3PO4. তাহলে এখানে শুধুমাত্র ওই আগের মতো করে আমরা কিন্তু ব্যাখ্যা করতে পারছি না। তাহলে এই ক্ষেত্রে আমাদের ব্যাখ্যা করতে গেলে একটু স্ট্রাকচারটা দেখতে হবে। আমরা যদি এদের স্ট্রাকচারগুলো দেখি, স্ট্রাকচারাল ফিচারগুলো, তাহলে আমরা দেখব যে H3PO2 তার স্ট্রাকচার হচ্ছে এরকম। H3PO3 তার স্ট্রাকচার হচ্ছে এইরকম। আর H3PO4 তার স্ট্রাকচার হচ্ছে এরকম। আচ্ছা, এখন তাহলে এই স্ট্রাকচার দিয়ে কি করে আমরা এই অ্যাসিডিটি স্ট্রেংথটাকে ব্যাখ্যা করতে পারি? আচ্ছা, সেটা করতে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এদের স্ট্রাকচারের মধ্যে প্রত্যেক ক্ষেত্রেই কোঅর্ডিনেটেড অক্সিজেনের সংখ্যা একটা। তার মানে ফসফরাসের থেকে যে ইলেকট্রনটা ইলেকট্রন ডেন্সিটি ড্র্যাগ আউট করার চেষ্টা করছে বা নিজের দিকে টেনে নিচ্ছে, সেটা হচ্ছে এই অক্সিজেনটা প্রত্যেক ক্ষেত্রেই। সো তার ফলে ফসফরাসের উপর একটা ডেল্টা পজিটিভ চার্জ অ্যাক্ট করছে। এখন সেই যে ফসফরাস সেই যে ডেল্টা পজিটিভ চার্জ প্রোপাগেট করবে টু দ্য OH গ্রুপ, সেটা এখানে হচ্ছে একটা। এখানে কিন্তু সেই ফসফরাসের যে পজিটিভ যে অ্যাট্রাকটিভ ফোর্স, যেটা ফসফরাস অক্সিজেন OH বন্ডের অক্সিজেন থেকে বন্ডেড পেয়ার অফ ইলেকট্রন নিজের দিকে টেনে আনতে চাইছে, সেটা কিন্তু এখানে ডিস্ট্রিবিউট হয়ে গেছে ওভার দ্য 2 OH গ্রুপ। এখানে কিন্তু সেই অ্যাট্রাকটিভ ফোর্সটাই ডিস্ট্রিবিউট হয়ে গেছে ওভার দ্য 3 OH গ্রুপ। সো ফলত পার OH গ্রুপে অ্যাট্রাকটিভ ফোর্সটা এখানে লিস্ট, এখানে ম্যাক্স। সো তার ফলে দেখতে পাওয়া যাচ্ছে যে এই OH গ্রুপটা ডিসোসিয়েট করাটা সবচেয়ে ইজিয়ার। ফলত এই H প্লাস ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি সবচেয়ে বেশি বা এর অ্যাসিডিটি সবচেয়ে বেশি। তার মানে এখানে দেখতে পাচ্ছি যে ফসফরাস অক্সিজেন যে মানে যে বন্ডটার জন্য যেটা অক্সিজেন ফসফরাসের থেকে ইলেকট্রন এসে নিজের দিকে টেনে নিচ্ছে এবং ফলত ফসফরাসের পজিটিভ চার্জ ডেন্সিটি ডেভেলপ করছে, সেই অ্যাট্রাকটিভ ফোর্সটা এখানে একটাই মাত্র OH গ্রুপের উপর কনসেন্ট্রেট হয়ে আছে, এখানে দুটো এবং এখানে তিনটে OH গ্রুপের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। ফলত এখানে নেট অ্যাট্রাকটিভ ফোর্সটা কিছুটা কমে যাওয়ার কারণে OH গ্রুপের আয়নিক ক্যারেক্টারটা কিছুটা কমে এসছে, বা H প্লাস আয়ন ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি, ফলত আয়নাইজ করার টেন্ডেন্সিও কিছুটা কমে এসছে। ফলত আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমাদের ট্রেনটা উল্টে গেছে। H3PO2 is more stronger acid than H3PO3, which is more stronger than H3PO4. এখন এই ধরনের অক্সো অ্যাসিডগুলোর ক্ষেত্রে পাউলিং একটা রুল প্রপোজ করলেন টু মেজার দ্য টু এম্পেরিক্যাল রুল অবভিয়াসলি। সেটা হচ্ছে যে কি করে আমরা
এটা রাফলি একটা স্ট্রেংথ অফ অ্যান মনোনিউক্লিয়ার অক্সো অ্যাসিড সেটা কি করে প্রেডিক্ট করতে পারি। পাউলিং রুল বলছে ইট ইজ অ্যাকচুয়ালি এ প্রপোজাল, ইট ইজ অ্যান এম্পেরিক্যাল রুল। To predict the strength of mononuclear oxoacids. আচ্ছা, এখন এই রুল অনুযায়ী কি বলছে, এখানে বলছে যে এখানে দুটো রুল আছে অ্যাকচুয়ালি। ফর অ্যান অক্সো অ্যাসিড হ্যাভিং ফর্মুলা ONXOH whole M pKa roughly equal to 8 minus 5 N, তার মানে N is entirely dependent on this non-hydroxylic oxygen, মানে এই অক্সিজেনগুলোর সংখ্যার উপর, কতগুলো OH গ্রুপ আছে তার সংখ্যার উপর কিন্তু নয়। আচ্ছা, so acid strength is dependent on the number of non-hydroxylic oxygen atom। আর 2 নম্বর রুল যেটা বলছে সেটা হচ্ছে ফর পলিপ্রোটিক অ্যাসিড, তার মানে যার একাধিক ডিসোসিয়েবল প্রোটন রয়েছে, যা H3PO4, মানে যেখানে M greater than 1, তার ক্ষেত্রে দ্য সাকসেসিভ পিকেএ ভ্যালুস, তার মানে সেক্ষেত্রে আমরা একটা পিকেএ হবে না, প্রত্যেকটা ওই গ্রুপের ডিসোসিয়েশনের জন্য আমরা এক একটা করে পিকেএ ভ্যালু পাবো, ইনক্রিজেস বাই 5 ইউনিটস। তার মানে PK1 যদি 3 হয় তাহলে PK2 হবে 8, এরকম টাইপের। আচ্ছা, আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। সে আমরা H2CO3 এর কথা কনসিডার করি। আচ্ছা, H2CO3 আমরা যদি স্ট্রাকচারটা দেখি তাহলে সেটা হচ্ছে এই রকম। তার মানে এখানে যদি আমরা ওই পাউলিং এর ফর্মুলার মতো করে এটাকে লিখি তাহলে এটা দাঁড়াবে O1COH whole 2। তার মানে এখানে হচ্ছে N হচ্ছে 1 আর M হচ্ছে 2। তাহলে আমাদের এর PK1, এখানে যদি দুটো ডিসোসিয়েবল প্রোটন আছে তাহলে PK1 হবে 8 minus 5N, তার মানে 8 minus 5 into 1, that means 3, আর PK2 হবে 3 plus 5, that means 8। এটা হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু। আমরা যদি এক্সপেরিমেন্টাল ভ্যালুর দিকে তাকাই তাহলে দেখব যে এক্সপেরিমেন্টালি এর PK1 হচ্ছে 3.6। সো তাহলে এভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এক্সপেরিমেন্টাল এবং থিওরিটিক্যাল ভ্যালুর মধ্যে মোটামুটি একটা প্রক্সিমিটি রয়েছে। যেহেতু এটা একটা এম্পিরিক্যাল রুল, সো অবভিয়াসলি ইট ইজ এক্সপেক্টেড যে একদম এক্স্যাক্টলি ম্যাচ করে যাবে না,
কিন্তু আমরা একটা রাফ অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাবো, যে থেকে আমরা অ্যাটলিস্ট অ্যাসিডিটির ব্যাপারে একটা কম্পেয়ার করার মতো জায়গায় আমরা পৌঁছব। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব যে অ্যাসিড বেস বিহেভিয়ার of মেটাল কম্পাউন্ডস। আচ্ছা, আমরা জানি যে মেটাল অক্সাইডস গুলো আর বেসিক ইন নেচার। কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে কেউ কেউ আছে অ্যাম্ফোটেরিক, বাট মোস্ট অফ দি মেটাল অক্সাইডস আর বেসিক ইন নেচার। এখন যখন এই একটা মেটালিক সল্টকে আমরা ওয়াটারে ডিজলভ করছি, তখন আমাদের যে সলিউশনটা প্রডিউস হচ্ছে তাদের রিলেটিভ অ্যাসিডিটি আমরা যদি আমাদের কম্পেয়ার করতে হয়, তাহলে আমরা সেক্ষেত্রে কিভাবে কম্পেয়ার করব না, সেখানে আমাদের আমাদের ধরা যাক প্রথমে একটা আমরা জেনারেল এক্সাম্পল দেখি। ধরা যাক সোডিয়াম আয়ন, তাকে আমরা জলে ডিজলভ করছি। সো জলে ডিজলভ করলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে এইরকম একটা কমপ্লেক্স ক্যাটায়ন। আচ্ছা, এখন এইখানে এই সলিউশনে অ্যাসিডিটি কিসের ওপর ডিপেন্ড করবে বা কিভাবেই বা তাকে রিলেটিভ অ্যাসিডিটি আমরা বুঝবো। যেটা করতে গেলে যেটা করতে হবে যে আমরা যখন কোনো একটা মেটাল তাকে যখন সলিউশনে ডিজলভ করছি, তখন যেটা হচ্ছে তার চারিদিকে একটা সলভেন্টের লেয়ার তৈরি হচ্ছে। এই টাইপের একটা লেয়ার, এবং আলটিমেটলি যেটা মেটাল করার চেষ্টা করছে, যে আমরা যদি ধরে নিই যে এরকম ধরনের একটা কোভালেন্ট আমরা একটা কোঅর্ডিনেট বন্ড একটা তৈরি হচ্ছে, তাহলে মেটাল তার পজিটিভ চার্জের কারণে, যেহেতু তার উপর একটা পজিটিভ চার্জ রয়েছে, সো তার ফলে এই মেটাল অক্সিজেনের যে বন্ডেড পেয়ার অফ ইলেকট্রন, কোঅর্ডিনেট বন্ডেড পেয়ার অফ ইলেকট্রন, সেটা সে নিজের দিকে টেনে আনার চেষ্টা করছে। এবং তার ফলে অক্সিজেনের উপর একটা ডেল্টা পজিটিভ চার্জ ক্রিয়েট হচ্ছে, ফলত এই এইচ প্লাস আয়নকে একটা ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি তার তৈরি হচ্ছে। তাহলে এই এইচ প্লাস আয়ন ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি সেটা ডিপেন্ড করে থাকবে যে মেটাল এই বন্ডেড পেয়ার অফ ইলেকট্রনকে কতটা সাকসেসফুলি নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারছে। এখন আমরা জানি যে এই অ্যাট্রাকশন, যেহেতু সেটা ইলেকট্রোস্ট্যাটিক ইন নেচার, ফলত সেটা কুলম্বস ল অনুযায়ী সেটা চার্জের ওপর ডিপেন্ডেন্ট। তার মানে মেটালের ক্ষেত্রে পজিটিভ চার্জ ডেন্সিটি যত ইনক্রিজ করবে, তত এই ওইচ বন্ডটা পোলারাইজ হয়ে এইচ প্লাস আয়নের রিলিজ করার টেন্ডেন্সি তত বাড়বে। তার মানে আয়নের সাইজ চার্জ, পজিটিভ চার্জ ডেন্সিটি যত বেশি হবে, তত এইচ প্লাস আয়নের লিবারেশন টেন্ডেন্সি বাড়বে। আবার যদি দুটো সেম চার্জের আয়ন আমরা নিয়ে কম্পেয়ার করার চেষ্টা করি, তাহলে আমরা দেখব সেক্ষেত্রে মেটাল আয়নের সাইজ যত বেশি হবে, তত ডিস্টেন্স ইনক্রিজ করার কারণে তার চার্জ ডেন্সিটি মেটালের উপর কম, কারণ সাইজ চার্জ সেম কিন্তু সাইজ বড় হলে তার মেটালের চার্জ ডেন্সিটি কম হবে পার ইউনিট এরিয়া। ফলত এই মেটাল অক্সিজেন বন্ডেড পেয়ার অফ ইলেকট্রনকে নিজের দিকে অ্যাট্রাক্ট করার ক্ষমতা তার তত কম হবে, এবং ফলত এইচ প্লাস আয়নের লিবারেশনের টেন্ডেন্সি তত কমবে। তার মানে চার্জ যত পজিটিভ চার্জ ডেন্সিটি যত বেশি হবে, তত এইচ প্লাস আয়ন ছাড়ার টেন্ডেন্সি তত বাড়বে। আবার উল্টো দিকে দুটো সেম চার্জের মেটাল আয়নের মধ্যে যার সাইজ বড় হবে, যে মেটাল আয়নের, তার ক্ষেত্রে দেখা যাবে যে এইচ প্লাস আয়ন রিলিজের টেন্ডেন্সি তত কম হবে। তাহলে এই অনুযায়ী আমরা যেটা বলতে পারি, আমরা যদি কম্পেয়ার করার চেষ্টা করি, তাহলে আমরা দেখব আমরা যদি এদের মধ্যে অ্যাসিডিটি কম্পেয়ার করি এই ধরনের মেটাল আয়নগুলোর মধ্যে, যে ধরা যাক H2O whole 6 plus, or whole N rather, Mn H2O whole 6 2 plus nickel H2O whole 6 2 plus aluminium
H2O হোল 6 3+। তাহলে এদের মধ্যে যদি আমরা অ্যাসিডিটি কম্পেয়ার করি তাহলে আমরা দেখবো যেহেতু এখানে অ্যালুমিনিয়াম এটা হচ্ছে +3 চার্জ, এটা হচ্ছে +1 চার্জ এবং এই দুটো হচ্ছে +2 চার্জ। সো ফলত চার্জের রেসপেক্টে দেখতে গেলে আমরা দেখছি যে অ্যালুমিনিয়ামের যেহেতু চার্জ সবচেয়ে বেশি 3+ চার্জ, সোডিয়ামের যেহেতু চার্জ সবচেয়ে কম, তার মানে অ্যালুমিনিয়াম H2O হোল 6 3+, এর ওয়াটার মলিকুলকে পোলারাইজ করে H+ আয়ন লিবারেশনের টেন্ডেন্সি বেশি, ফলত এ হবে সবচেয়ে স্ট্রংলি অ্যাসিডিক, আর NaH2O হোল 6 বা হোল N প্লাস এর অ্যাসিডিটি হবে সবচেয়ে কম, যেহেতু এখানে মেটাল আয়নের চার্জ সবচেয়ে কম। আচ্ছা, ম্যাঙ্গানিজ এবং নিকেলের মধ্যে যেহেতু দুজনেরই চার্জ সেম, ফলত আমাদের কম্পেয়ার করতে হবে যে কার সাইজ বড়, যেহেতু দুজনের চার্জ সেম। সো আমরা জানি যে একটা পিরিয়ডিক টেবিলে আমরা যত বাঁ দিক থেকে ডান দিকে যাই তত সাইজ ডিক্রিজ করে। সো তার মানে ম্যাঙ্গানিজের থেকে নিকেল আয়নের চার্জ সাইজ ছোট, ফলত নিকেলের ক্ষেত্রে চার্জ ডেন্সিটি বেশি কম্পেয়ার টু ম্যাঙ্গানিজ, এই দুজনের চার্জ সমান। তার মানে নিকেল হেক্সাকো 2+ এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো অ্যাসিডিটি বেশি হবে কম্পেয়ার টু ম্যাঙ্গানিজ হেক্সাকো 2+। সো অ্যাসিডিটি অর্ডার উড বি লাইক দিস। এই একই কারণে আমরা দেখতে পাই যে আয়রন ফেরিক Fe3+ আয়নের অ্যাকুয়াস সলিউশন দ্যাট ইজ অ্যাসিডিক ইন নেচার, এবং যে কারণে আমরা দেখতে পাই যে ফেরিক আয়নকে যদি আমরা জলে ডিজলভ করি ডিস্টিল ওয়াটারে, তাহলে সেক্ষেত্রে হাইড্রোলাইসিস হয়ে ফেরিক হাইড্রোক্সাইড প্রেসিডেট পড়ে যায়, যে কারণে আমাদের অল্প কিছুটা হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করতে হয় তাকে সলিউশনে স্টেবিলাইজ করার জন্য বা সলিউশনে ডিজলভ কন্ডিশনে রাখার জন্য, ডিজলভ করার জন্য। এরপর আমরা যেটা দেখব দ্যাট ইজ গ্যাস ফেজ প্রোটন অ্যাফিনিটি। আচ্ছা, এই গ্যাস ফেজ প্রোটন অ্যাফিনিটি এই টার্মটা আলাদা করে উল্লেখ করার একটা বিশেষ কারণ রয়েছে। তার কারণ আমরা এর পরে যেটা দেখবো যে সলভেন্ট মলিকুলে, সলভেন্টের মধ্যে যখন আমরা কোনো একটা অ্যাসিড বা বেসিক স্ট্রেংথ মেজার করি তখন সলভেন্ট আয়ন একটা রোল প্লে করে। সো গ্যাস ফেজে আমরা যখন কোনো একটা সাবস্টেন্সের অ্যাসিডিটি মেজার করব তখন দ্যাট ইজ ফ্রি ফ্রম এনি সলভেন্ট এফেক্ট। সেই কারণে আমরা অনেক ক্ষেত্রেই গ্যাস ফেজ প্রোটন অ্যাফিনিটির সাহায্য নিই। তো আমরা যদি এরম ধরনের একটা রিয়াকশনের কথা ভাবি গ্যাস ফেজে, এরকম ধরনের একটা রিয়াকশনের কথা ভাবি, তাহলে সেখানে আমরা যদি তার ডিসোসিয়েশন কনস্ট্যান্ট আমরা যদি কনসিডার করি, তাহলে দ্যাট ইজ KBH প্লাস ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ বেস, concentration of H plus by concentration of undissociated BH plus। তাহলে এখান থেকে আমরা যেটা একটা জিনিস আমরা পেতে পারি, আমরা যেটা পেতে পারি an acidity function, an acidity function H0 which is called Hammett acidity function. For even for আচ্ছা এই H0 সেটা দাঁড়াবে হচ্ছে, এর ইকুয়েশনটা হচ্ছে এরকম BH plus minus log of আচ্ছা ফর টাইম বিং আমরা এই যে রিলেশনটা এটাকে ট্রু বলে ধরে নিই। This is analogous to the pH function in aqueous solution. Aqueous solution এ আমরা যেরকম pH এর স্কেল আমরা বলি, এটা হচ্ছে নন অ্যাকুয়াস সলিউশনের ক্ষেত্রে এটা প্রযোজ্য, যেহেতু এখানে জল নেই, আমরা
সেই জন্য আমরা এই ধরনের হ্যামেট অ্যাসিডিটি ফাংশনকে ইন্ট্রোডিউস করছি। সো আমরা পিএইচ স্কেলে কিভাবে আমরা পিএইচ এর এক্সপ্রেশনটা পাই সেটা আমরা পরে দেখব। সো তখন সেক্ষেত্রে এই টাইপের ইকুয়েশনটা কি করে এলো তখন সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো ফর টাইম বিং আপাতত আমরা এটাকে ট্রু বলে ধরে নিয়ে এগোই, তাহলে আমাদের সুবিধা হবে। এখন এই যে হ্যামেট অ্যাসিডিটি ফাংশন, এটা ফর দ্য ইকুইলিব্রিয়া বি প্লাস এইচ প্লাস to pH plus. This is even in non-aqueous solvent. আচ্ছা, আমরা এতক্ষণ অব্দি গ্যাস ফেজ প্রোটন অ্যাফিনিটির কথা বলছিলাম। আমরা যদি ইভেন নন অ্যাকুয়াস মিডিয়ামও এই ধরনের অ্যাসিড বেস ইকুইলিব্রিয়ামের কথা কনসিডার করি, তাহলেও সেক্ষেত্রে এই ধরনের ইকুয়েশন আমরা পাবো। এখন এই H0টা পেয়ে আমাদের কি লাভ হলো? লাভ হলো এটাই যে এই H0 দিয়ে আমরা কিছু স্ট্রং অ্যাসিডের অ্যাসিডিটি কম্পেয়ার করতে পারি। আচ্ছা, এখন স্ট্রং অ্যাসিড বলতে কারা, এদের ক্ষেত্রে কিভাবে আমরা মেজার করি না, আমরা এই H0 ভ্যালুটা জেনারেলি মেজার করি কিছু স্ট্রং অ্যাসিডের ডিফারেন্ট রেঞ্জ অফ কনসেন্ট্রেশন ইউজিং অর্গ্যানিক বেসিস লাইক প্যারানাইট্রোঅ্যানিলিন। এবং সেখানে যেটা দেখতে পাওয়া যায় যে কারোর ক্ষেত্রে H0 ইভেন নেগেটিভ, দ্যাট মিনস দে আর ভেরি স্ট্রং। এখন কতটা স্ট্রং না, অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এই H0 ভ্যালু ইজ হায়ার দেন -6। তো যখন এই H0 ভ্যালু হায়ার দেন -6, তখন তাদেরকে আমরা জেনারেলি বলে থাকি সুপার অ্যাসিড। when the value of H0 is above -6, that means above means that is more negative than -6. Then those acids are called super acids. এখন এই ধরনের একটা সুপার অ্যাসিডের উদাহরণ কি? এই ধরনের একটা সুপার অ্যাসিডের উদাহরণ হচ্ছে ফ্লোরোসালফোনিক অ্যাসিড HSO3F এবং SbF5 এর মিক্সচার। এদের মিক্সচার যখন আমরা নিই, তখন ফ্লোরোসালফোনিক অ্যাসিড অ্যাকচুয়ালি প্রোটনেটেড হয় দিয়ে এই ধরনের একটা অ্যাডাক্ট তৈরি করে। এখানে SO3F আর SbF5 একটা অ্যাডাক্ট তৈরি করে, আর এর যে প্রোটনটা সেটা এই আরেকটা মলিকুল অফ ফ্লোরোসালফোনিক অ্যাসিডকে প্রোটনেট করে দিয়ে H2SO3F+ তৈরি করে। এবং এই H2SO3F+, ইট ইজ এ সো স্ট্রং অ্যাসিড, ফলত দেখতে পাওয়া যায় যে এর H0 ভ্যালু ইজ -26.5, এবং শুধু তাই নয়, ইট ক্যান ইভেন প্রোটোনেট হাইড্রোকার্বন অলসো। সো তার ফলে এদেরকে আমরা বলে থাকি সুপার অ্যাসিড। সো অনেক সময় পরীক্ষায় সুপার অ্যাসিড কাকে বলে হ্যামেট অ্যাসিডিটি ফাংশন দিয়ে সেটা বলতে দেয়, এবং তার একটা উদাহরণ অনেক সময় চায়। তো এইটা আমাদের একটু জেনে রাখা দরকার যে হোয়াট আর সুপার অ্যাসিড। এছাড়াও যেটা করা হয়েছে যে অ্যাসিড বেসের স্ট্রেংথ কোরিলেট করার চেষ্টা করা হয়েছে উইথ দ্য এনথ্যালপি অফ অ্যাডাক্ট ফরমেশন ইন গ্যাস ফেজ। ইট ইজ tried to evaluate and correlate the strength of
acids and bases through empirical parameters with the enthalpy of adduct formation in the gas phase. গ্যাস ফেজে এই রিঅ্যাকশনটা কেমন না, ধরা যাক এ এটা গ্যাস ফেজে রয়েছে হুইচ ইজ অ্যান অ্যাসিড, আর বি এটাও গ্যাস ফেজে রয়েছে হুইচ ইজ আ বেস। সো এদের মধ্যে একটা অ্যাডাক্ট ফরমেশন হচ্ছে এ বি ইন দ্য গ্যাস ফেজ। এখন এই স্ট্যান্ডার্ড এনথালপি অফ দ্য রিঅ্যাকশন are expressed by Dragos-Weiland equation. Dragos-Weiland equation টা কি? That is minus delta H is equal to EA EB plus CA CB. এখন এইচটা তো হচ্ছে এনথালপি অফ অ্যাডাক্ট ফরমেশন। হোয়াট ইজ EAEB and CACB? So the E and C parameters refer respectively to the electrostatic and covalent contribution to the strength of that the acid and base will form. এখন ফর এ লার্জ নাম্বার অফ মলিকুল এই সি এবং ই প্যারামিটারগুলো থিওরিটিক্যালি প্রেডিক্ট করা হয়েছে, এবং সেখান থেকে আমরা যেটা করতে পারি যে এনথালপি অফ কমপ্লেক্স ফরমেশন সেটা আমরা প্রেডিক্ট করতে পারি, এবং সেখান থেকে আমরা দুটো রিঅ্যাকশনের মধ্যে এনথালপি অফ কমপ্লেক্স ফরমেশন সেটা যদি দুজনের মধ্যে কম্পেয়ার করি তাহলে সেক্ষেত্রে বলতে পারবো যে কোন ক্ষেত্রে স্ট্রং বা কোন ক্ষেত্রে উইক বন্ড তৈরি হচ্ছে, বা কোন ক্ষেত্রে কার ক্ষেত্রে অ্যাসিড বেস ইন্টারঅ্যাকশনটা কতটা স্ট্রং বা কতটা উইক সেটা আমরা একটা আইডিয়া পেতে পারি। তো সেই জন্য আমরা এই ড্রাগো-ওয়েল্যান্ড ইকুয়েশনটা সেক্ষেত্রে কাজে লাগাই, যেখানে আমরা ওই হিট অফ এনথালপি অফ ফরমেশন অ্যাডাক্ট ফরমেশন এখান থেকে আমরা রিলেটিভ অ্যাসিড বেস স্ট্রেংথের একটা আইডিয়া আমরা পেতে পারি। আচ্ছা, এর আগে যেটা বলেছিলাম যে একটা অ্যাসিড বা বেসের ক্ষেত্রে অ্যাডাক্ট ফরমেশনের ক্ষেত্রে সলভেন্ট একটা রোল প্লে করে, আমরা এবার যেটা দেখবো সেটা হচ্ছে ইনফ্লুয়েন্স অফ সলভেন্ট সেখানে কি রোল প্লে করে। একটা অ্যাসিড বেস অ্যাডাক্ট ফরমেশনের ক্ষেত্রে। আচ্ছা, এখন যেটা আমরা দেখতে পাই যে এখানেও আমরা একটা ইকুয়েশন ইউজ করব যেটা আমরা পরে দেখব তার সেটা কিভাবে এলো। দ্য গিভস ফ্রি এনার্জি
of solvation of an ion of radius r and charge Ze in a solvent of relative permittivity epsilon r is delta G 0 equal to minus n z square e square by 8 pi epsilon 0 r 1 minus 1 by epsilon r। এটা কি করে এলো সেটা আমাদের কাছে এখন অতটা ইম্পর্টেন্ট না, আমরা পরে বিভিন্ন ক্ষেত্রে হয়তো এই ইকুয়েশনটা আবার দেখব। আমাদের কাছে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখান থেকে আমরা কি ইনফরমেশন পেতে পারছি। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যারা স্মল আয়ন হবে উইথ হাই চার্জ তাদের ক্ষেত্রে তারা সলিউশনে বেশি স্টেবল হবে। তার কারণ চার্জ যদি বেশি হয় তাহলে ডেল্টা জি ইজ মোর নেগেটিভ, সাইজ যদি ছোট হয় আর যদি স্মল হয় তাহলে ডেল্টা জি উইল বি মোর নেগেটিভ। তার মানে যারা স্মল আয়ন হবে এবং যাদের চার্জ হাই হবে তারা সলিউশনে বেশি স্টেবল হবে, অ্যাজ ওয়েল অ্যাজ পোলার সলভেন্ট যাদের ক্ষেত্রে সলিউশনে পোলার সলভেন্ট যারা হবে তারা সেই সলভেন্টটা আরো বেশি স্টেবিলাইজ করবে, তার কারণ সেখানে চার্জটা আরো বেশি স্টেবল হবে ডিউ টু পোলার সলভেন্ট। এখন তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোনো একটা অ্যাসিড সে HA যেটা ডিসোসিয়েট করে ইন সলিউশন H প্লাস এবং A মাইনাস আয়ন দিচ্ছে, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পোলার সলভেন্টে যেহেতু চার্জ সেপারেটেড স্পিসিস আর মোর স্টেবল, সো the conjugate base A minus is more stable than undissociated HA। তার মানে একটা পোলার সলভেন্টে HA আরো বেশি করে ডিসোসিয়েট করতে চাইবে বা তার অ্যাসিডিটি আরো ইনক্রিজ করবে। So polar solvent will favor acidity obviously। ফেভার অ্যাসিডিটি। আচ্ছা, এই একইভাবে একই উদাহরণ দিয়ে আমরা বলতে পারি যে আমরা যদি একটা ক্যাটায়নিক ফেজ লাইক অ্যামোনিয়াম আয়ন, সেখানে অ্যামোনিয়াম সেটা আমরা দেখতে পাচ্ছি যে সেটা কিন্তু স্টেবিলাইজড ইন পোলার সলভেন্ট। তো তার ফলে অ্যামোনিয়াম আয়ন সেটা কিন্তু সহজে H প্লাস আয়ন ছেড়ে দিতে চাইবে না ইন পোলার সলভেন্ট। তার মানে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন বন্ডিং এফেক্টের জন্য, হাইড্রোজেন বন্ডেড সিচুয়েশনে থাকার জন্য অ্যামোনিয়াম আয়ন ইজ ভেরি স্টেবল ইন পোলার সলভেন্ট লাইক ওয়াটার। তার ফলে সেটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যামোনিয়াম আয়নের অ্যাসিডিটিটাকে কমিয়ে দেবে ইন পোলার সলভেন্ট লাইক ওয়াটার। তার মানে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এদের কিন্তু অ্যাসিডিটিটা রিডিউস করবে। সো তাহলে এইরকম ভাবে আমরা যেটা দেখতে পাই যে পোলার সলভেন্টের একটা এফেক্ট কিন্তু অ্যাসিডিটির উপর থেকে যায় একটা সাবস্টেন্সে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্ট্রাকচারাল এবং স্টেরিক ফ্যাক্টর। স্টেরিক ফ্যাক্টর কিভাবে একটা সাবস্টেন্সের অ্যাসিডিটি বা বেসিডিটিকে হ্যাম্পার করে। আচ্ছা, আমরা একটা উদাহরণ নিয়ে আমরা শুরু করি। আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে দ্য অ্যাডাক্ট ফরমেশন অফ ট্রাইমিথাইল বোরন Me3b।
ট্রাইমিথাইল বোরনের সঙ্গে আমরা অ্যাডাক্ট ফরমেশনের কথা কনসিডার করছি উইথ পিরিডিন, 2-মিথাইল পিরিডিন এবং 3-মিথাইল পিরিডিন। আচ্ছা, এখন আমরা বরং এখানে যেটা কাজ করি, প্রথমেই আমরা এদের এক্সপেরিমেন্টাল ভ্যালুগুলো একটু দেখে নিই। ডেল্টা এইচ ফর দ্য অ্যাডাক্ট ফরমেশন, এদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি পিরিডিনের সঙ্গে ট্রাইমিথাইল বোরনের ক্ষেত্রে ডেল্টা এইচ ভ্যালুটা হচ্ছে 71 আছে, এটা অল কিলোজুল পার মোল। আচ্ছা, এটা হচ্ছে 42 আর এটা হচ্ছে -74। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 3-মিথাইল পিরিডিনের ক্ষেত্রে অ্যাডাক্ট ফরমেশন সবচেয়ে স্টেবল, তারপরে হচ্ছে পিরিডিন, তারপরে হচ্ছে 2-মিথাইল পিরিডিন। এখন এটা আমাদের কাছে একটুখানি এক্সপেকটেশনের সঙ্গে ম্যাচ খায় না। কেন ম্যাচ খায় না? না, আমরা যদি ছবিটা আঁকি, তাহলে এটা হচ্ছে পিরিডিন, এটা হচ্ছে 2-মিথাইল পিরিডিন এবং এটা হচ্ছে 3-মিথাইল পিরিডিন। এখন কেন আমাদের এক্সপেকটেশনের সঙ্গে ম্যাচ খায় না, তার কারণ আমরা কনসিডার করছি অ্যাসিড বেস অ্যাডাক্ট ফরমেশন। আচ্ছা, যদি তাই হয় তাহলে অ্যাসিড এক্ষেত্রে 3টে ক্ষেত্রেই আইডেন্টিক্যাল, দ্যাট ইজ BMe3। তার মানে অ্যাডাক্ট ফরমেশনের টেন্ডেন্সি ইজ এন্টায়ারলি ডিপেন্ডেন্ট অন দ্য বেস। তাহলে যে বেসের ক্ষেত্রে ইলেকট্রন ডোনেশনের ক্যাপাবিলিটি বা টেন্ডেন্সি যত বেশি হবে, তার ক্ষেত্রে অ্যাডাক্ট ফরমেশন বিকাম মোর ইজিয়ার। তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারি যে 3 জনের মধ্যে আমরা যদি ইলেকট্রন ডোনেশনের এবিলিটি রেসপেক্টে কম্পেয়ার করি, তাহলে আমাদের অর্গানিকের যে ব্যাকগ্রাউন্ড আইডিয়া, সেখান থেকে আমরা বলতে পারি যে 2-মিথাইল পিরিডিনের ক্ষেত্রে এই ইলেকট্রন পেয়ার, নাইট্রোজেনের উপর যে ইলেকট্রন পেয়ার রয়েছে সেটা ডোনেট করার টেন্ডেন্সি সবচেয়ে বেশি, এবং সেটাকে আমরা এক্সপ্লেন করি এইভাবে যে প্লাস ইউজিং দ্য প্লাস আই এফেক্ট অফ মিথাইল গ্রুপ। আচ্ছা, 3-মিথাইল পিরিডিনের ক্ষেত্রে যেহেতু নাইট্রোজেনের থেকে মিথাইল গ্রুপের ডিস্টেন্স বেড়ে গেছে, এটা 1-3 পজিশনে রয়েছে, ফলত ইলেকট্রন ডেন্সিটি ডোনেশনের রেসপেক্টে 2-মিথাইল পিরিডিন হবে ম্যাক্সিমাম, তারপরে হবে 3-মিথাইল পিরিডিন, তারপর হবে পিরিডিন। এবং আমরা এক্সপেক্ট করেছিলাম যে আমাদের অ্যাডাক্ট ফরমেশনের ক্ষেত্রে যে হিট অফ অ্যাডাক্ট ফরমেশন, সেটাও সেই একই ট্রেন্ড ফলো করে চলবে। কিন্তু আমরা দেখতে পেলাম খুব আশ্চর্যজনকভাবে যে 2-মিথাইল পিরিডিনের ক্ষেত্রে এই হিট অফ অ্যাডাক্ট ফরমেশন সেটা সবচেয়ে কম। তো সেটা কেন? সেটা বলতে গিয়ে আমরা যেটা দেখতে পেলাম যে যখন এখানে একটা অ্যাডাক্ট ফরমেশন হচ্ছে বোরনের সঙ্গে, সো বোরনের সঙ্গে যেটা রয়েছে 3টে মিথাইল গ্রুপ, সো তার ফলে এই 2-মিথাইল পিরিডিনের মিথাইল গ্রুপ এবং এই ট্রাইমিথাইল বোরনের মিথাইল গ্রুপ, এদের মধ্যে একটা স্টেরিক ইন্টারাকশন এখানে তৈরি হচ্ছে। ফলত এখানে ইলেকট্রন ডোনেশনের এবিলিটি বা টেন্ডেন্সি 2-মিথাইল পিরিডিনের ক্ষেত্রে ম্যাক্সিমাম হওয়া সত্ত্বেও দেখতে পাওয়া যাচ্ছে যে অ্যাডাক্ট ফরমেশন ইজ নট ভেরি স্টেবল। সো তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে 2-মিথাইল পিরিডিনের ক্ষেত্রে হিট অফ অ্যাডাক্ট ফরমেশন ইজ লিস্ট। হোয়াট অ্যাবাউট পিরিডিন এন্ড 3-মিথাইল পিরিডিন? এর মধ্যে 3-মিথাইল পিরিডিনে যেহেতু মিথাইল গ্রুপটা রয়েছে 3 পজিশনে, ফলত এই ধরনের কোনো স্টেরিক হিন্ড্রেন্স এখানে তৈরি হয়নি। কিন্তু মিথাইল গ্রুপের যে প্লাস আই এফেক্টের জন্য পিরিডিনের থেকে কিছুটা হলেও এখানে কিন্তু ইলেকট্রন ডোনেশনের টেন্ডেন্সি বেশি। তো তার ফলে দেখতে পাচ্ছি 3-মিথাইল পিরিডিনের ক্ষেত্রে এই হিট অফ অ্যাডাক্ট ফরমেশনটা সবচেয়ে বেশি, বা ফরমেশনের টেন্ডেন্সি অ্যাসিড বেসের একটা সেটা সবচেয়ে বেশি পিরিডিনের ক্ষেত্রে। তারপরে যেহেতু এখানে যেমন কোনো একদিকে স্টেরিক হিন্ড্রেন্সও নেই, অ্যাজ ওয়েল অ্যাজ কোনো মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্টও কাজ করছে না, আর লিস্ট হচ্ছে ফর দ্য 2-মিথাইল পিরিডিন। সো আমরা তার ফলে এই ধরনের একটা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে যেহেতু রিয়াক্টিং যে সেন্টার, তার মানে নাইট্রোজেন এবং বোরন, এর কাছাকাছি রিজিয়ানে একটা স্টেরিক হিন্ড্রেন্স ক্রিয়েট হচ্ছে, তাই একে বলা হচ্ছে এফ স্ট্রেন বা ফ্রন্টাল স্ট্রেন। তো তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রাকচারাল
ফ্যাক্টরও কিন্তু এখানে অনেক ক্ষেত্রে এই প্রবলেম একটা অ্যাসিড বেস অ্যাডাক্ট ফর্মেশনের ক্ষেত্রে একটা ইনফ্লুয়েন্স তৈরি করে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে এই ধরনের আর একটা সিমিলার টাইপের আরো একটা জিনিস। আচ্ছা, এক্ষেত্রে আমরা ইন্টারাকশনটা কনসিডার করছি বিটুইন, এখানে আমরা কনসিডার করছি বিটুইন অ্যামোনিয়া, এখানে বেসটা সিম্পল বেস অ্যামোনিয়া, তার সঙ্গে অ্যাকসেপ্টারটা হচ্ছে একটা ক্ষেত্রে ট্রাইমিথাইল বোরন, একটা ক্ষেত্রে বোরন ট্রাই আইসোপ্রোপাইল, আর একটা ক্ষেত্রে টারশিয়ারি বিউটাইল। এখন এই ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এক্ষেত্রে সিচুয়েশনটা আবার একটু অন্যরকম। এই ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে অ্যামোনিয়ার সঙ্গে অ্যাডাক্ট ফর্মেশনের টেন্ডেন্সি আমরা যদি 1, 2, 3 অনুযায়ী সাজাই, তাহলে 1 ইজ গ্রেটার দেন 2 ইজ গ্রেটার দেন 3। প্রশ্ন হচ্ছে এটা কেন? তার কারণ এখানে তো কোনো স্টেরিক ইনফ্লুয়েন্সের ব্যাপার নেই। যেটা হচ্ছে সেটা হচ্ছে এই তিনটে BME3, এই BME3 গ্রুপটা, এটা হচ্ছে ট্রাইক্লোনাল প্ল্যানার। আচ্ছা, যখন অ্যাডাক্ট ফর্মেশন হচ্ছে তখন সেক্ষেত্রে বোরনকে এই লোন পেয়ারটা অ্যাকসেপ্ট করার জন্য এর হাইব্রিডাইজেশনটা sp2 থেকে sp3 তে কনভার্ট করতে হচ্ছে। তার মানে বোরন আগে ছিল BME3 তে, এইরকম সিচুয়েশন। এরকম একটা সিচুয়েশন, সেখান থেকে যখন অ্যামোনিয়ার সঙ্গে অ্যাডাক্ট তৈরি হচ্ছে তখন এরকম একটা সিচুয়েশন। এখানে বোরন ছিল sp2, এখানে হচ্ছে sp3। এখন তার মানে এই তিনটে ক্ষেত্রে এই ধরনের সেন্ট্রাল বোরন অ্যাটমের হাইব্রিডাইজেশনের চেঞ্জ হচ্ছে। এখন এই চেঞ্জের ফলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে একটা ক্ষেত্রে আমরা প্রথম ক্ষেত্রে নিয়েছিলাম BME3, একটা ক্ষেত্রে বোরনের সঙ্গে 3টে মিথাইল গ্রুপ ছিল, ট্রাইআইসোপ্রোপাইল বোরেটে ছিল, বোরনে ছিল, যদি স্ট্রাকচারটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে এরকম ট্রাইকোনা প্ল্যানার ছিল। আমি এখানে টেট্রাহেড্রাল করে রাখছি, পরবর্তীকালে এটা বোঝার সুবিধা হবে বলে। টারশিয়ারি বিউটাইলের ক্ষেত্রে ছিল এইরকম। আচ্ছা, এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যখন ট্রায়াঙ্গুলার প্ল্যানার ছিল তখন গ্রুপগুলোর মধ্যে অ্যাঙ্গেল ছিল হচ্ছে 120 ডিগ্রি। আচ্ছা, যখন অ্যামোনিয়ার সঙ্গে অ্যাডাক্ট ফর্মেশন হচ্ছে এবং ফলত sp2 থেকে sp3 হাইব্রিডাইজেশনে কনভার্ট হচ্ছে, তখন বন্ড অ্যাঙ্গেলটা দিয়ে দাঁড়াচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। তার মানে এই যে মিথাইল গ্রুপ বা আইসোপ্রোপাইল গ্রুপগুলোর মধ্যে বন্ড অ্যাঙ্গেলটা 120 থেকে কমে আসছে 109 ডিগ্রি 28 মিনিটে। ফলত দেখতে পাওয়া যাচ্ছে যে যত এই বাল্কিনেস বাড়ছে, নট এট দ্য রিয়াক্টিং সেন্টার, মানে বোরন অ্যামোনিয়া নয়, ফার্দার ফ্রম দ্য ব্যাক এন্ড এট দ্য রিয়াক্টিং সাইড, সেখানে আমরা দেখতে পাচ্ছি যত বাল্কিনেস অফ দ্য সাবস্টিটিউয়েন্ট বাড়ছে
তত সেক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে স্টেরিক হিন্ড্রেন্সটাও sp2 থেকে sp3 তে যাওয়ার জন্য তত ইনক্রিজ করছে। ফলত যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই বোরন sp2 থেকে sp3 তে যেতে চাইছে না। যত আমরা Me3b থেকে আইসোপ্রোপাইল বি, সেখান থেকে টারশিয়ারি বিউটাইল বি এর দিকে যত যাচ্ছি, তত অ্যামোনিয়ার সঙ্গে অ্যাডাক্ট ফর্মেশনও করতে চাইছি না। তার কারণ অ্যামোনিয়ার সঙ্গে অ্যাডাক্ট ফর্ম করতে গেলে sp2 বোরন থেকে sp3 তে কনভার্ট হতে হবে। সেটা হলে যে সাবস্টিটিউয়েন্টগুলো তাদের মধ্যে স্টেরিক হিন্ড্রেন্সটা বাড়বে। যেহেতু এখানে রিয়াক্টিং সেন্টারে স্টেরিক হিন্ড্রেন্স কোন রকম চেঞ্জ হচ্ছে না, মানে বোরন অ্যামোনিয়ার মধ্যে কোনো স্টেরিক হিন্ড্রেন্স ক্রিয়েট হচ্ছে না, হচ্ছে রাদার ব্যাক সাইড অফ দ্য অ্যাকসেপ্টার, সেই জন্যে কি আমরা বলছি ব্যাক স্ট্রেন অর বি স্ট্রেন। এবং তার জন্য দেখতে পাওয়া যাচ্ছে যে অ্যাসিডিটি অর্ডারটা কিন্তু অ্যাডাক্ট ফর্মেশনের টেন্ডেন্সিটা কিন্তু 1 greater than 2 greater than 3। আচ্ছা, একটা জিনিস আগের দিন আমাদের যখন আমরা হার্ডস অফ অ্যাসিড বেস আমরা যখন আলোচনা করেছিলাম, তখন সেক্ষেত্রে একটা জিনিস আমাদের উল্লেখ করা হয়নি, সেটা আমরা এবার একটু উল্লেখ করব। সেটা হচ্ছে যে এই যে হার্ড বা সফট বলবো, কাউকে বলেছি বর্ডার লাইন, কাউকে বলেছি হার্ডার, কাউকে সফটার, তাকে তো ডেফিনেটলি তাদের একটা ক্রাইটেরিয়া আছে যে সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হলে তাকে আমরা হার্ডার বলবো, সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হলে তাকে আমরা সফটার বলবো। কিন্তু কোনো একটা রেফারেন্স ফ্রেম আমাদের দরকার, যার রেসপেক্টে আমরা কোনো একটা সাবস্টেন্সকে হার্ড বা সফট বলে ক্যাটেগরাইজ করব। তো এখানে এই হার্ডস অফ অ্যাসিড বেসের ক্ষেত্রে আমাদের যেটা রেফারেন্স হিসেবে আমরা সেটা নিই, দ্যাট ইজ মিথাইল মার্কারি ক্যাটায়ন used as reference for hard soft acid base. Obviously it is an reference acid. আচ্ছা, তো রিঅ্যাকশনটা কি হচ্ছে না, ধরা যাক BH+ এর সঙ্গে আমরা মিথাইল মার্কারি ক্যাটায়নের রিঅ্যাকশন কনসিডার করছি। রিঅ্যাকশনের ফল যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এরকম CH3 HgB+ H+। ব্যাপারটা এরকম, মিথাইল মার্কারি ক্যাটায়নকে আমরা বলছি দ্যাট ইজ এ সফট অ্যাসিড। সো বেস সেটা যদি ইকুইলিব্রিয়ামটা রাইট শিফটেড হয়, তার মানে যদি বেস গিয়ে বেস H+ ছেড়ে দিয়ে মিথাইল মার্কারি ক্যাটায়নের সঙ্গে অ্যাটাচড হয় এবং H+ লিবারেট করে দেয়, তাহলে আমাদের বুঝতে হবে যে সিন্স ইট ইজ এ সফট অ্যাসিড এবং বেস যখন তার সঙ্গে অ্যাডাক্ট ফর্মেশন করছে, সো ইট ইজ আ সফট বেস। আর যদি রিঅ্যাকশন আমাদের বাঁদিকে শিফটেড হয়, মানে যদি রিঅ্যাকশন ফ্রন্ট ডাইরেকশনে প্রসিড না করে, তাহলে বুঝতে হবে যে সেক্ষেত্রে বেস ইজ এ হার্ড বেস। সেই কারণে সেটা মিথাইল মার্কারি ক্যাটায়নের মতো সফট অ্যাসিডের সঙ্গে রিঅ্যাক্ট করেনি, রাদার H+ এর মতো একটা হার্ড অ্যাসিডের সঙ্গে থাকাটাই প্রেফার করেছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে হয় মিথাইল মার্কারি ক্যাটায়ন, তার কারণ মিথাইল মার্কারি ক্যাটায়ন it is a typical soft acid because its size is very large, এর larger size একে রেফারেন্স হিসেবে নেওয়ার কারণ হচ্ছে ইটস লার্জার সাইজ। 2 নম্বর হচ্ছে লো পজিটিভ ফিল্ড ডেন্সিটি। Field density or charge density, which imparts field density parts very low polarizing power। যেহেতু সাইজ খুব বড়, ফলত চার্জ +1 হওয়ায়, so charge is distributed over a large cation, so charge density is very less and that is why its polarizing power is very less.
সো তার ফলে আমরা এটাকে অ্যাজ এ রেফারেন্স হিসেবে এখানে ইউজ করতে পারি, এবং যেখানে রিয়াকশনটা ফরওয়ার্ড ডাইরেকশনে প্রসিড হয় সেক্ষেত্রে আমরা বলি যে সেই বেসটা হচ্ছে সফট বেস, আর যেখানে প্রসিড করে না ফরওয়ার্ড ডাইরেকশনে সেক্ষেত্রে আমরা সেটাকে বলি হার্ড বেস। সো এই মিথাইল মার্কারি ক্যাটায়নকে আমরা অ্যাজ এ রেফারেন্স হিসেবে ইউজ করে কোনো একটা অ্যাসিড বা কোনো একটা বেস, সেটা হার্ড বেস বলবো না সফট বেস বলবো, সেটা কিন্তু আমরা ডিটারমাইন করতে পারি। সো দিস ইজ মোরলেস অল অ্যাবাউট আজকে যেটা আমরা পড়ার কথা ভেবেছিলাম। সেটা এখান অবধি। এরপরে আমাদের জেনারেল যে অ্যাসিড বেসের পার্টটা সেটা শেষ হলো। এরপরে আমরা যেটা দেখব স্পেসিফিক, আমরা একটা সলিউশনের অ্যাসিডিটি কি করে মেজার করবো, দ্যাট ইজ দ্য পিএইচ স্কেল, বাফার, অ্যাসিড বেস নিউট্রালাইজেশন কার্ভ, ইন্ডিকেটর, চয়েস অফ ইন্ডিকেটর, এগুলো সেই জায়গাগুলো আমরা একটুখানি দেখব। সো পরের দিন আমরা সেখান থেকে শুরু করব। আজকে এই পর্যন্তই।